প্রিয় দর্শক সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমাদের অন্যদৃষ্টি পডকাস্টের নতুন একটা এপিসোড। আমরা আজকে বাংলাদেশে কি ঘটছে সেসব নিয়ে কিছুটা আলোচনা করবো। আমার সাথে আছে অন্যদৃষ্টি পডকাস্টের আরেক হোস্ট আহমেদ। আহমেদ, হ্যাঁ, আমি তো আজকে তো আমি তাহলে বাংলাদেশের অনেক কিছু নিউজ ফলো করার চেষ্টা করতেছিলাম যে রিসেন্ট কি হয়েছে, জাতিসংঘে কার সাথে গিয়ে দেখা করছে ডক্টর ইউনূস, তার যে সফর সঙ্গী ছিল, বাট আই ওয়াজ সো ডিস্ট্রাক্টেড কেক মিজান এগুলো নিয়ে, এগুলোর কোনো আপডেট জানি না। বাংলাদেশে তো এখন কেক আর মিজান এরাই হচ্ছে ভাইরাল টপিক। সবাই তো এদের নিয়ে কথা বলছে, অন্য কেউ পাতে পাচ্ছে না কেক আর মিজানের ইয়েতে। কেক মিজানের বাতের উপর যেটা তো এর বাইরে এটা কতদিন চলবে মনে হয় তোমার কাছে, যে এটা কি এরকম ওরা আর কতদিন ভাইরাল থাকবে? আমার মানে মিজানেরটা আমার মনে হয় অলমোস্ট টুয়ার্ডস দ্য এন্ড, বাট কেকেরটা মনে হয় অন্যদিকে একটু ডিরেকশন নিতেছে। কেকটা দেখলাম যে বিভিন্ন রকম রূপ নিচ্ছে, অন্যরা নতুন করে কেক বিক্রি করার চেষ্টা করছে এই ধরনের কেক, এটা একটা জনরা তৈরি হচ্ছে। আবার আরেকটা গ্রুপ আসছে যারা হচ্ছে সমালোচনা করতেছে যে হ্যাঁ এটা কি বানাচ্ছে, কি ম্যাটেরিয়াল দিচ্ছে, কি এত কম দাম রাখতেছে, এইসব নিয়ে নানান ধরনের কথা বলতেছে। তারপরে আরেকটা সাইড আছে, তারা হলো গিয়ে বলতেছে যে আমরা এতদিন ধরে এখানে বিজনেস করি, আমাদের জায়গাটাকে দখল করে ফেলতেছে এইগুলো নিয়ে। আচ্ছা, তো এটা থাকবে অনেকদিন আমার মনে হয়, বাট এটা হলে যেহেতু টপিক চেঞ্জ হচ্ছে সেম জিনিসের মধ্যেই, সেম জায়গায়, তো এটা অনেকদিন থাকবে। তো আমি কয়েকটা কেকের দিয়ে কোনো ভিডিও খুঁজে পাই কিনা, যেমন ফেসবুকে এখন কেক লিখে সার্চ দিলেই সে ভাইরাল কেক বিক্রেতা হ্যাঁ চলে আসে। ইভেন আপনি যে লোকেশন, আপনি তো বাংলাদেশে নাই, আমি তো ভাবছি আপনার লোকেশনের কেক টেক সাজেস্ট করে আপনার এখানে তো ওই যে ভাইরাল কেক, স্পঞ্জ কেক সেটাই চলতেছে। তো এখানে অনেকেই দেখছি এটা বিক্রি করতেছেন, এবং অনেকেই আবার সমালোচনা করছেন যে এটা কি 50টা কেক কেমনে বানায়। আবার বলতেছে, কেউ বলতেছে মানে ম্যাটেরিয়াল ভুল বা ভুয়ান জিনিসপত্র দিচ্ছে, বিভিন্ন ধরনের জিনিস শুনতেছে। হ্যাঁ সেটাই। তো এটা তো এই ভিডিওটাতে উনি কি বলতেছেন, উনি বলতেছেন 0.5 ঘন্টায় 14 পিস কেক বিক্রি, ভিডিওর টাইটেল। আর উনি বলতেছেন এমনিতে জাস্ট ওইটাই জানাচ্ছেন আর কি ভিডিওতে, যে 0.5 ঘন্টায় 14 পিস কেক বিক্রি করছে। আমি যদিও মনে হয় বাংলাদেশে জীবনে কেক খাই নাই, রাস্তায় খাওয়া, রাস্তায় খাই নাই, ভাইরালিজমের জন্য আমি ভুলে যাইতেছি যে রিসেন্টলি এত ভাইরাল যে কেক যে জিনিসটা নতুন আসছে নাকি, এই জন্য রিকল করতে পেস্ট্রি বেকারির দোকানে বেচতো না, পেস্ট্রি হিসাবে ওই রকমই কিছুটা নতুন ধরনের স্পঞ্জ কেক বাংলাদেশে আসছে, এই জন্য মানুষ, বা এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে অনেক, হয়তো কম খরচে 80 টাকা 100 টাকায় মানুষ হয়তো এটার পিছনে ছুটছে। আর যেটা হয় বাংলাদেশে কোনো কিছু ভাইরাল হইলে সবাই তো সেটা এক্স্যাক্টলি, মাই পয়েন্ট ওয়াজ দ্যাট অ্যাকচুয়ালি যে নতুন কিছু আবিষ্কার হয়েছে নাকি, এই জন্য আমি কনফিউজ। আগে জীবনে কেক খাই নাই, মানে বাংলাদেশে কি পাওয়া যায় তো না, আমি কি স্মৃতি পাওয়া যায়, আমি গেটিং কনফিউজড। তো উনি তো ভাইরাল না, আমি তো দেখি যে ভাইয়া সবসময় কেক বিক্রি করে। ভাইয়া ওনার নাম কি আমি জানি না, ওনার নাম জানো কিনা তুমি? আমিও জানি না। উনি ওয়াইফকে নিয়ে অনেক, মানে ওয়াইফ কেক বানিয়ে দেন ওনাকে, তো উনি হলে গিয়ে কেক আর বলেন লিখে সার্চ দিচ্ছি দেখি আসে কিনা। এইটাই কি না, এটা তো অন্য কেউ। তো ভাইরাল কেক বিক্রেতা এই যে উনি। হ্যাঁ, এই যে এই ভাইয়াটা। আপনি কি এমনি ল্যান্ডস্কেপেও এটা শেয়ার করবেন কি ভিডিওটা? হ্যাঁ আমি আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই যে এই ভাইয়াটার কথা বলতেছিলাম, উনি তো হলে খুব ফাস্ট আছে, খুব। আমি তো মাঝে মাঝে মানে বসে বসে তাকায় থাকি, বানাইতেছে মন দিয়ে। একটা কেক আগে বানাতে সময় লাগতো মিনিমাম 10 মিনিট, এত পরিমাণ কেক বানাইতে হয় যে এত ফাস্ট হয়েছে। একটা কেক বানাতে সব আগে লাগতো 10 মিনিট, এখন উনি হচ্ছে 2 মিনিটে একটা কেক হচ্ছে ইয়ে করতে পারেন, প্রিপেয়ার করে দিতে পারেন।
মানে হচ্ছে এটা প্রিপারেশন প্রেপ ওয়ার্ক আর কি। তো আমার ধারণা যেটা করে সম্ভবত লার্জ স্কেলে একসাথে করে সেটাকে হচ্ছে জাস্ট ঢেলে দিয়ে হয়তো তোমার ছাঁচে তৈরি করে। শুনুন, এখন আমাদের মেন্টালিটি হলে কি একটু কাইন্ড অফ লাইক ইদার কেউ হলে গিয়া উপরে উঠে যাচ্ছে তাকে টেনে নিচে নামায় দেওয়ার মেন্টালিটি। সেটা অবশ্যই মানে প্রত্যেকটা জিনিসের একটা ডাউট রাখা। তো আমি যেটা মনে করি সেটা হলো গিয়ে যে মানে ইটস পসিবল। উনি একা করলে আমার মনে হয় মানে আই নো পিপল যারা হলে কি আমি যখন ইউনিভার্সিটিতে থাকতে বেকারিতে দেখতাম যে ইউনিভার্সিটি যে বেকারিতে কাজ করতো, ইট ইজ ইম্পসিবল কিছু না যে 40টা কেক বানানো। তার যদি পেশাই হোক কেক বানানো, সে 40টা কেক বানাইতেই পারে। আপনারা যে কোনো টেকারিতে গিয়েও এখানে জিজ্ঞেস করতে পারেন যে একজন বেকার কতগুলা কেক বানাইতে পারে। অবশ্যই। সো ইটস পসিবল। বাট যেভাবে মানুষজন আমি দেখছি যে এই ভাইয়ের ভিডিও থেকে বেশি মানুষজনের পোস্ট দেখতেছিলাম যে 40টা কেক কিভাবে বানায়, শালা বাটপারি করে নাকি কি ধরনের কথাবার্তা, মানে এটাই। বাট সে তো আর বেশি দিন থাকবে না। এখন অন্যান্য এই কেক বিক্রিটাকে হচ্ছে অনেকে এখান থেকে ইয়ে করার চেষ্টা করছে। তো আমরা কি মিজানের বাতের হোটেল একটু দেখে আসবো নাকি এরপরে? মিজানের ভাতের অফকোর্স এখন মানুষজন, আমার কাছে একটা কোয়েশ্চেন ছিল যে ওদের আসলে তার খাবার কি এত মজা? এক পিস সবাই জানতে হাইপের কারণে, এটা তো সিম্পল। তো হাতে লিখে সাইজ দেখছি। ফেসবুকে আমরাও কিন্তু অদ্ভুত ফেসবুকে কিন্তু আমরাও এখন আজকাল অদ্ভুত ভিডিও দেখছি বা খুঁজছি। যেমন আমরা এখন হচ্ছে মিজানের বাতের হোটেল সার্চ করছি, তাই না? সেটাই তো আমরা মানে দুইজনই হলে যেখানে আমাদের চেক করা উচিত ছিল জাতিসংঘে কি কি ডিল হলো, কার সাথে দেখা হ্যাঁ, আমরা যাবো সেটা তো একটু পরে। তো আমরা বাতের হোটেল, হ্যাঁ এটাই তো ইকোনমি, ওয়েট হবে বাট ইকোনমি রাইট নাও। ভাই প্রশ্নটা উনি হলো এর নাম মিজান থাকলে হ্যাঁ যদি গরু চুরি করে এই গরু চুরি উল্লেখ করবে, সেটা হ্যাঁ যদি ছবিটা ব্যবহার করতে হবে, হ্যাঁ যদি ঠেলাগাড়ি চালায় ঠেলাগাড়ি উনি হচ্ছে ফাইন বলতেছেন যে হচ্ছে উনি যেহেতু মিজান ভাতের হোটেল চালায়, তো ওনাকে যা মানুষ মিজান ভাতের হোটেল বলে পরিচয় করে দিচ্ছে না, এটাতে ওনার সমস্যা নাই। Okay, just for a quick recap, like what was the background of Mizan? আচ্ছা মিজান ভাত বেশি রাস্তার পাশে একটা দোকানে সে গরুর মাংস এবং ভাত বিক্রি করে। ভাত হচ্ছে আনলিমিটেড 100 টাকা দিয়ে, এক পিস গরুর মাংস। এবং ওইখানে এরকম ছিল সে একাই সবকিছু করতো। তার ওখানে একটা বয়াম রাখা ছিল, যার ভাত খেয়ে সে টাকা ওখানে দিয়ে চলে যেত, বা বান্তি লাগলে সে নিজেই বান্তি করে দিয়ে চলে যেত। বেসিক্যালি এইটা নিয়ে ভিডিও করার পরে এই বিষয়টা খুব ভাইরাল হয়। তখন থেকে হচ্ছে মিজানের বাতল ঢুকলে মানুষজন আসতে থাকে কাগরের মতো, যে ওইখানে হচ্ছে যেটা বলছিল যে নতুন কিছু আসছে, ওরকম একটা ব্যাপার। I would just like to add to it, তো আমি যখন লাস্ট আগারগাঁওয়ের ওইদিকে গিয়েছি, তো এরকম অনেক জায়গায় মানে এমন পপ আপ ভাতের হোটেলের মতো আছে। তো মেইনলি কাস্টমার হচ্ছে যে সিএনজি ড্রাইভার, রিক্সা চালক, তারপরে আবার কিছু অফিসের লোকজন, কারণ আগারগাঁও ঘুরে তো লিগে সরকারি অফিস দিয়ে ভরা। তো ওখানে লাঞ্চ টাইমে ওনারা খাওয়া দাওয়া করে। তো ওনার মেইন কাস্টমার বেসই ছিল যে রেগুলার কাস্টমার, সিএনজি ওনারা যারা লাঞ্চ করবে রেগুলারলি লাঞ্চ করতে ওইখানে একসাথে, ওই একটা ট্রাস্ট একটা ছিল। তো এখন আমি যেটা লক্ষ্য করছি ওইসব লোকজন আর এখানে আসে না, কারণ কারণ এখন তো তোমার বিদেশ থেকে লোক আসতেছে, শুধু যে দেশ থেকে মানুষজন যাচ্ছে তা তো না। সে দেখলাম কানাডিয়ান একটা ছেলে, সে ভিডিও বানাচ্ছে যে মিজানের বাতের হোটেল খুব ভালো, আপনারা ঝাল মাংস দিয়ে ভাত খেলে আসবেন, এই ধরনের মানে বাংলায় কথা বলতেছে সে, ভিডিও বানাইছে। এবং সেই ভিডিও তো হিউজ একটা পপুলার হচ্ছে। জানি না, আমার আইডি নাম্বার আছে, বিকাশ নাম্বার আছে না, আমার আপনার ইয়ে আছে, সিম আছে। তো মিজান হচ্ছে যেমন ওই যে বই বিক্রি করতেন যে চাচা, উনি আসছেন মিজানের বাতের হোটেলে, টিপু সুলতান, হ্যাঁ ওইখানে হচ্ছে উনি বইয়ের সাথে অফার দিচ্ছেন যে আপনারা যদি ইয়ে করেন তাহলে আপনারা পাবেন বই একটা কিনলে আরেকটা পাবেন, এরকম একটা ব্যবসা পাবেন।
এখন উনি নিজেও ভাত পাচ্ছেন না, এত লোকজন যাচ্ছে ওখানে, বুঝছেন? আমার দোকান বাংলা আমার আমি কালকে একটা ইন্টারেস্টিং ভিডিও দেখলাম, আমার যেখানে, আচ্ছা। বলতেছে যে আমার 12 তোমার কি যেন ভাত তোমার রান্না করে হাঁড়িতে দিছে, দেওয়ার পরপরই মানুষজন সব হুমড়ি খেয়ে তোমার হচ্ছে যা প্লেট দিয়ে ভাত হচ্ছে ইয়া থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে ওই গামলা থেকে, মানে গামলা থেকে দিছে হচ্ছে তোমার প্যান গালানোর জন্য দিছে। তো সবাই হচ্ছে ওর মধ্যেই তাড়াহুড়ো করে নিয়ে নিচ্ছে, এবং ওইটা হচ্ছে আবার নেওয়ার জন্য লাইন থাকে, খাবারের জন্য লাইন থাকে, সেখানে টোকেন দেওয়া হয়। এখন সে আগে একাই করতো, এখন মনে হয় টোটাল 6 জন স্বেচ্ছাসেবক এবং কর্মচারী মিলে হচ্ছে কাজ করে, এবং ব্লগার যারা থাকে তারাও হচ্ছে কিছুটা স্বেচ্ছাশ্রম দেন, ওনারা দেখে শুনে রাখেন যে সব ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তারপরে আবার আমি আরেকটা জিনিস দেখেছিলাম যে কয়েকটা কোম্পানিও এসে তাকে হলে গিয়ে লবণ, তেল এগুলা দিয়ে যাচ্ছে। একজন একটা ব্র্যান্ড দিল, যে ব্র্যান্ডটা হচ্ছে আবার এখানে ব্র্যান্ডিং বা ইয়ে হিসাবে বলছে, তো উনিও এটা বলতেছেন যে আপনি যদি দেন আমাকে সমস্যা নাই, আপনি ব্র্যান্ডিং করেন, অ্যাডভার্টাইজ করেন, আমার আপত্তি নেই। হ্যাঁ, দিস ইজ গুড। এখন আমি তাকে বলবো না যে হি ইজ মিল্কিং ইট, বাট এট দ্য সেম টাইম হি শুড বি ওয়্যার দ্যাট এই ভাইরালিজমের জিনিসটা প্রপারলি যদি হ্যান্ডেল না করতে পারে, কারণ অনেকেই কিন্তু ভাইরাল হয়, সে প্রপারলি ভালো আছে, সে আমার ধারণা সে স্মার্ট আছে মিজান। সে এটা কন্টিনিউ করতে পারবে। হ্যাঁ, কারণ সে হচ্ছে এখন তোমার যে ইয়াতে করতেছে, মানে এখন যেভাবে তাদের সাথে যোগাযোগ বা কমিউনিকেশন করতেছে মানুষজনের সাথে, সে জাস্ট এইভাবে প্রপারলি করলেই হবে, কারণ হি নোজ হোয়াট ইজ গোয়িং অন। আর কি, যে ভিডিও যারা করতেছে তারা ওনাকে নিয়ে একটা বিজনেস করতেছেন, এটা আপনি জানেন, বা যারা দুষ্টুমি করতে আসেন একদল আসে যে জাস্ট ঠাট্টা করে ভিডিও বানাইতে, উনি আবার তাদের কথা পাত্তা দেয় না। যারা হচ্ছে কিছুটা জেনুইন টাইপের, মানে ওনার কাজের ব্যাপারে কিউরিয়াস বা ওনাকে কিছুটা সাহায্য টাহায্য করতেছেন, ওই ধরনের লোকদেরকে আবার উনি ভিডিও করতে দিচ্ছেন, সমস্যা হচ্ছে না। আবার যারা গিফট দিতে আসছে তাদেরটাও উনি সবার গিফট অনেক ক্ষেত্রে নিচ্ছেন না, যাদেরকে ওনার ভালো লাগতেছে তাদের কাছ থেকে নিচ্ছেন, এবং নিলে আবার সেটার যে প্রমোশন করা, উনি হচ্ছে আবার ইউটিউবারদের ডেকে তাদের সাথে আবার ওই যারা দিল, কোন কোম্পানি কি দিল, এটা নিয়ে উনি বিস্তারিত আলাপ আলোচনা করেন। সো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে সে একজন অশিক্ষিত কিনা আমি জানি না, বাট উনি একজন রাস্তার পাশে ভাতের হোটেলের এক বিক্রেতা হিসাবে স্ট্রিট স্মার্ট যেটা বলে। হ্যাঁ, তো উনিও আবার যেমন কলকাতার যেমন এরকম ফেমাস, এখনো ফেমাস উনি, কলকাতার রাজুদা। উনি হলে গিয়ে 30 টাকায় 20 টাকায় হলে গিয়ে পরোটার আনলিমিটেড তরকারি বিক্রি করতো। তো ওনারটাও হলে গিয়ে এরকম সেম, মিজান ভাইটাও সেম হয়ে গেছে। তো I'm like, let's just jump into a bit serious topic. Like, what's your take on it? Like, এখানে ধরেন যে হলে গিয়ে অ্যাকচুয়াল সিচুয়েশনটা হচ্ছে গিয়ে যে অনেক আশেপাশের লোকজনরাও কমপ্লেন করতেছে, তাদের হলে গিয়ে ওরকম ভাবে আর বিজনেস চলতেছে না। তাই এই এরিয়াতে যতগুলো ভাতের হোটেল এরকম হলে গিয়ে, ভাতের হোটেল এটা তো আর দোকান না, তারা হলে গিয়ে ফুটপাতের একটা পার্ট দখল করে সরকারি জায়গা, ওখানে হলে গিয়ে তারা ছাউনি টাউনি দিয়ে এখানে ভাত বিক্রি করে। জাস্ট একটা বেলায় ভাত বিক্রি হয় লাঞ্চ আওয়ারে। আচ্ছা আচ্ছা, নাস্তারও ব্যবস্থা থাকে না। তো আমি জাস্ট ভেরি কনসার্ন যে আশেপাশে বিজনেস গুলা কিরকম চলতেছে, ওগুলো কি ওইভাবেই খারাপ দিকে যায়। থাকবেই। এখন তোমাকে আবার I'm trying to understand Bangladesh through Michan Circle. আশেপাশের লোকজন কমপ্লেন করতে পারে হয়তো, কিন্তু সেটাও কতটুকু ভ্যালিড তোমার এটাও দেখার বিষয়। আর কি, এখন একটা দোকান যদি পপুলার হয়ে যায়, আমার ধারণা আশেপাশের দোকান বা ইয়ে তারাও কিছুটা কম বেশি লাভবান হবে, কারণ তোমার যখন একটা মার্কেটে 50টা দোকান থাকে, সেই বাজারে যদি ক্রেতা আসে, ক্রেতা যদি একটা দোকানেও যায়, ক্রেতা যখন ওই মার্কেটে আসে তখন তো সে অন্য জায়গা থেকেও বাজার করার চেষ্টা করে, যে অন্য দোকানে কি আছে এখান থেকে নিয়ে যায়। মনে করো আমি যখন একটা দোকানে যাচ্ছি, যখন একটা জিনিস আনতে গেলাম, দেখি যে অন্য আরেকটা জিনিস আমার দরকার, সেটাও ওই দোকানে আছে, তখন তো আমি সেটা ওইখান থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করি অনেক ক্ষেত্রে, দেখি যে দাম ঠিক আছে। তো ওইখানে কিন্তু ওই যে দোকান, সে কিন্তু একটা দোকান অন্য আরো দোকানের জন্য কাস্টমার তৈরি করছে বলে আমার ধারণা। এদিক থেকে বরং লাভবান হওয়ার সুযোগ আছে। To be honest, আমি ওইটা কাউন্টার আর্গুমেন্ট দেবো না, বাট আমার পার্সপেক্টিভ এটা পুরোপুরি ডিফারেন্ট। জাস্ট আমার এই জিনিসটা ওইভাবে দেখতে হবে যে মানুষজন মাইলস্টোন কলেজের ট্র্যাজেডি হওয়ার পর মানুষজন ওখানে যাচ্ছিল যে ভিডিও টিডিও করতো। ইন এ সেন্স দ্যাট ওয়াজ পপুলার টু, নেগেটিভ সেন্সে। এখন আরেকটা জিনিস হলো গিয়ে, আরে দোস্ত
ওখানে বিরিয়ানি, ওখানে ভাতের হোটেলে ওই জায়গায় একটা ভাত খাইতে খুবই মজা। ওটা কিন্তু বিজনেস সেন্সে গেলে ওটা পপুলার। সো আমি আমি জাস্ট নেগেটিভিটি পপুলারিজমটা নিয়ে কথা বলতেছি বুঝছেন? নেগেটিভ যে থাকতেই পারে। মানুষ যাচ্ছে ওখানে জাস্ট ভিডিও করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বিজনেস আরো বুস্ট করার না জন্য যায় ভিডিও করতে গেলেও তোমার মনে করো যে কথার কথা যেমন ওই জায়গায় তার একটা টুরিস্ট অ্যাট্রাকশন আছে আমরা ওইভাবে দেখি যে মানুষ সে যখন ভাত খাচ্ছে না তখনও মানুষ জমছে সন্ধ্যাবেলায় গেছে তো সন্ধ্যাবেলা একটা লোক যখন যাচ্ছে তার ক্ষুধা লাগতে পারে বা ক্ষুধা না লাগলে সে হচ্ছে চার দোকানে বসে চা খেতে পারে তোমার যে পান খাওয়ার সে পানের দোকানে পান খাচ্ছে কেউ একটা চিপস খাচ্ছে তাই না আবার হয়তো কেউ গেল যে ক্ষুধা নিয়ে গেল গিয়ে দেখলো যে মিজানের আজকের মিজানের হোটেলের খাবার শেষ তখন কিন্তু সে দেখা গেল যে আশেপাশে কোনো একটা হোটেল থেকে সেখান থেকে খেয়ে আসতে পারে কোনো মানে আমি বলছি অপরচুনিটি আছে এটা যে এক্স্যাক্টলি হচ্ছে তা আমি জানি না এই মুহূর্তে কিন্তু এই ধরনের জিনিস হওয়ার সম্ভাবনা থাকে আর একটা প্লেস যখন আস্তে আস্তে পপুলার হয় আর কি সেটা আমার ওভারঅল আমার কাছে যেটা মনে হয় যে মিজান ভাতের হোটেল উনি খুব চমৎকার ভাবে সবকিছু হ্যান্ডেল করছেন এবং আমার ধারণা উনি ওনার এইটাকে ব্যবহার করে ওনার জীবনটাকে এটা পরিবর্তন করে ফেলতে পারেন যেটা আমরা খনিজের গোস্ত বিধানের ক্ষেত্রে দেখেছি হ্যাঁ কেজি কেজি ওইটার কথা বলতেছি উনি যেমন যে গরুর মাংস বিক্রি করতেন অল্প দামে কত ছিল 500 না 600 মনে হয় কেজি পার তো ওনার এখন মনে হয় 3টা হোটেল আছে উনি হচ্ছে খলিল কি যেন বিরিয়ানি হাউস বা এরকম কিছু একটা খুলছেন তো ওইখানে হচ্ছে 3টা দোকান খুলে উনি এখন আর্থিকভাবে বেশ চমৎকার আছেন আমি যেটা দেখলাম ইন্টারেস্টিং সো হ্যাঁ তো অনুষ্ঠানটা আসলে এটা থেকে অপরচুনিটি আছে তো ওইটাই আর কি এখন দেখার বিষয় আমাদের মিজান ভাই কি করে আমরা আস্তে আস্তে হয়তো অন্য আরেকটা টপিকস এর দিকে যাবো তুমি যদি আর কিছু বলার থাকে এই বিষয়ে I just want to see what happens with the cake, you know. আমি expect করতেছি আমি তো জ্যোতিষী না বাট I think local যে আগে যে বিজনেসম্যান ছিল ভার্সেস নতুন যে যারা কেক বিক্রি করতে যাচ্ছে is heading toward that like তাদের একটা ক্ল্যাশ হবে বা কিছু হবে that's what I'm expecting নাটক let's see নাকি so এই নাটক নিয়ে কথা বলবো আমরা জাতিসংঘ একটা নাটক দেখতেছি সেটা নিয়ে আমরা আলোচনা করবো হয়তো yes আমরা এই ফাঁকে হচ্ছে আস্তে আস্তে ওই ওয়েবসাইটের দিকে যদি যাই আমরা একটু যেটা আমরা আজকে দেখি প্রথম আলোতে কি বলতেছে কি খবর টবর আছে গত কয়েকদিনে কি খবর টবর ঘটছে সেটাও আমরা কিছুটা এর মধ্যে আলোচনা করার চেষ্টা করবো আর কি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন মানে উনি যে ইয়ে হিসাবে আছেন এটার উপরে প্রধান উপদেষ্টা হিসাবে আছেন সেটা নিয়ে পরে আর কি আছে প্রথম আলোর একবার শুরুর দিকের একটা খবর স্ত্রী পালিয়েছেন প্রেমিকের সঙ্গে বিয়ে করে নতুন বউ আনলেন হেলিকপ্টার this is important news আমি জানি না লাস্ট নিউজটা কি নিয়ে বলতেছে this is important করতে চাও আচ্ছা বেশি না আর পরে আমি আচ্ছা তারপরে প্রথম আলোতে আমি মনে হয় রিসেন্টলি কোনো বিস্তারিত কোনো প্রতিবেদন পড়ি না আমি জাস্ট আইডিয়াটা নিয়ে আর ছবি দেখি আচ্ছা আচ্ছা ওরা যে ধরনের নিউজ করে এই নিউজ তো তোমার ওই যে দেখাই তোমাকে সিরিয়াস নিউজ আছে কিছু আমরা চুল কাটার ঘটনা নিয়েও কথা বলা যায় তারপরে যে বলতেছিলাম যে জাতিসংঘের সামনে বাংলাদেশিদের মারামারি হেনস্থা গণদোলাই সবই হচ্ছে তো পুরা বাংলাদেশ রাজনীতিটা ইয়াতে চলে আসছে শুনুন ডাইভার্সিটি ভিসা নিয়ে গেছে তারা ডাইভার্সিটি নিয়ে আসছে বাংলাদেশ থেকে সো হোয়াটস রং উইথ ইট মানুষজন যারা বলতেছে যে তারা কেন আমেরিকাতে থাকে মারামারি করে ভাই টিভি ভিসা নিয়ে আসছে ডাইভার্সিটি নিয়ে আসছে দেশের থেকে তারা যে লোকই বইটা নিয়ে মারামারি করে নাই এটাই আসলে আমার কাছে খারাপ লাগতেছে যে that's kind of diversity as well ডাকসু নির্বাচন যেমন আবার প্রথম আলো তাদের হোম পেজে একটা সেকশনই করে ফেলছে ছাত্র সংসদ নির্বাচন সেখানে যেমন ডাকসু খুব ভাইরাল আবার এখন যে ক্ষেত্রে ব্যালট ছাপানো হয়েছে এবং নাকি আবার পাওয়া যাচ্ছে প্রথম আলো আমি অনেকে বলে যে প্রথম আলো পাম ডান এগুলো অনেক কিছু বলে বাট প্রথম আলো ওয়াজ অলওয়েজ আ জোক নিউজ আর্টিকেল তারা 10-15 বছর 20 বছর ধরে যেসব আর্টিকেল গুলো করতো
হ্যাঁ। সবসময় মনে হতো যে তারা যে না, তুমি তাদের ওই যে বিনোদন পাতায় গেলে তো তোমার কাছে মনে হবে যে এটা অন্য জগৎ, যে তারা মনে করো কে কোথায় ইনস্টাগ্রামে কি ছবি শেয়ার করতেছে, কে কোথায় হচ্ছে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে, তারা হচ্ছে এই ওখানে বসে বসে এগুলো সব করতেছে। আমরা দেখি বিনোদন মানে পাওয়া তারা কি ইনস্টাগ্রামে যাদেরকে ফলো করে তাদের ছবিগুলোই ডাউনলোড করে আবার পোস্ট করে দিচ্ছে। এক্স্যাক্টলি এবং হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামের মতো স্টোরিজও করছে তারা। সেই স্টোরিজ গুলা হচ্ছে তারা ওইভাবে ওই ছবিগুলো ওখান থেকে ডাউনলোড করে, ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে প্রথম আলোর স্টোরিজে দিয়ে দেয়, মানে ওদের নিজেদের ওয়েবসাইটে। আবার ওদের ফেসবুকও পেজেও দিচ্ছে, ওদের ইউটিউব পেজেও দিচ্ছে ওই রকম। এই যে যেমন একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি, নানা রকম নিহা রইল 10টি ছবি। আমি এখন এটা দেখতে যাব না, কিন্তু এইখানে যে 10টি ছবি, এটা শিওর আমি যে এই ছবিগুলো সম্ভবত ওই যে স্টোরিজ টাইপের করা আর কি। তারা হচ্ছে আমি চাই না, তাদের একটা ঘটনা মনে আছে কিনা, যখন ওই যে সানি লিওনি বেশ পপুলার ছিল সেই সময়টাতে প্রথম আলো এমন কোনো দিন যায় না, মাঝখানে 6 মাস অথবা 1 বছর এমন একটা সময় গেছে যেদিন তাদের সানি লিওনিকে নিয়ে কোনো নিউজ করেনি প্রথম আলো পত্রিকা। মানে 1-1.5 বছর পিরিয়ডে এটা হচ্ছে প্রত্যেক দিন করতো। এবং আমি শিওর এখনো যদি আমি ওদের পুরো ওয়েবসাইট জুড়ে সার্চ দিই, 1000 খানেকের উপরে সানি লিওনির নিউজ আসবে আর কি, শিওর। ফ্রিকোয়েন্সি আগের চেয়ে কমে গেছে, কিন্তু এটা প্রচুর আছে এখন। তারা কি মনে করে যে তারা, হ্যাঁ, তারা যখন আগে প্রিন্ট মিডিয়া ছিল, ইট মেক সেন্স দ্যাট দে ওয়্যার পোস্টিং দোজ। না, এই ছবিগুলা তো ওই যে যেগুলা ফেসবুকে দিচ্ছে বা ওদের পত্রিকাতে দিচ্ছে, এটা অনেকগুলাই নিউজে যায় না। এটা শুধুমাত্র অনলাইন ক্রাউডকে ইয়ে করার জন্য। তো তারা কি মনে করে যাদের কাছে প্রথম আলো অ্যাপ বা প্রথম আলোর ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারে এরকম ফোন আছে, তারা ইনস্টাগ্রামে যাইতে পারবে না? ইনস্টাগ্রামে যাবে না বা গেলেও দেখবে না, তো এটা তারা হচ্ছে হয়তো তারা নিজেরাই ইয়ে করতে চায় যে তারা কি। ওইটাই বললাম যে তাদের প্রতিবেদনের স্টাইল ছিল যে দে অলওয়েজ থট দ্যাট পাবলিক লিগের গাধা, তারা যেগুলো দিতেছে ওইটাই মানুষজন দেখবে, ওইটাই করবে। মানে আই অ্যাকচুয়ালি অ্যাডমিট দ্যাট আমিও তো প্রতিবেদন থেকেই তো জাস্ট টাইটেলটা পড়েই ছবিটা দেখি, আমি তো বিস্তারিত কিছুতে যাই না। আমিও অ্যাডমিট করতেছি। সো যাই হোক, আমরা ইয়ার ব্যাপারটা নিয়ে একটু আলাপ আলোচনা করতে পারি। আর এরপরে আমরা জাতিসংঘে যে বাংলাদেশের যে একটা নাটকই বলা যায় চলছে, যেখানে পুরো বিএনপি, আওয়ামী লীগ, জামাত, শিবির সবাই অনেকটা মুখোমুখি অবস্থানে। এই ব্যাপারটা দেখছো কিনা? নিউ ইয়র্কের রাস্তায় যে হচ্ছে, আমরা একটু আগে প্রথম আলো আমি টিম নিক্ষেপেরটা দেখছি, দেন মানুষজন স্লোগান দিচ্ছিল জ্যাকসন হাইটসে। আচ্ছা আচ্ছা। তো but to be honest, I was more আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যে জ্যাকসন হাইটসে মানুষজন স্লোগান দিচ্ছে এক সাইডে, আরেক সাইডে বাংলাদেশিরা ফুচকা টুচকা বিক্রি করতেছে। ফুচকা বিক্রি করতেছে, আচ্ছা, ভালো তো। তো ফুচকার দোকানে কেউ আবার আঘাত টাঘাত করেনি তো নাকি? মানে এতজন লোক জড়ো হয়েছে, তো দোকান খোলা রাখতে হবে না? এটা তো ট্রু। ওই যে আমরা বলছিলাম না একটু আগে, মানুষজন আসলে তখন তো আসলে দোকান চলে। হ্যাঁ, ভালোই হয়েছে। আমি ওই যে স্লোগান করে গিন্নির জন্য কিছু ফুচকা নিয়ে যাব না বাসায় কিছু। এবং ইন্টারেস্টিং হচ্ছে সবাই হচ্ছে কিন্তু সুটেড বুটেড হয়ে আসে। তুমি প্রত্যেকটা লোককে দেখবে যে 90% লোক হচ্ছে স্যুট টুট পরা, যেহেতু হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে ফুটেজ টুটেজে থাকবে না ওনারা, তো ওনারা অলওয়েজ হচ্ছে প্রিপেয়ার্ড হয়ে আসেন, খুবই সুন্দর জামা। এটা একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ টু ইট। তো যেমন আপনি শাহজালাল এয়ারপোর্টে যদি দেখেন, গ্রীষ্মকালেও 40 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে যারা আসতেছে প্রবাসী, তারা কিন্তু স্যুট পরে থাকেন। সো ইটস a status thing. That's true. আমরা ভিডিওটা দেখে নিতে পারি। আপনি লুঙ্গি পরে থাকবেন, এই যে কি সুন্দর, বা এর মধ্যেও কথা বলতে পারি। এটা মনে হচ্ছে বালেনচিয়াগা। উনি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী। তো উনি হচ্ছে সামহাউ বিএনপি বা অন্য দলের লোকজনের সামনে গিয়ে পড়ছে আর কি, একা একাই। তো ওনাকে হচ্ছে পরে মনে কয়েকটা পিন ঘুষি দিচ্ছে। তো উনি হচ্ছে এরপর এখন সাংবাদিকদের কাছে হচ্ছে অভিযোগ জানানোর চেষ্টা করতেছেন। তো উনি ভাবছেন যে সাংবাদিকরা হচ্ছে ওনার সাথে সমব্যথী হবে।
তো সাংবাদিকদেরকে উনি যখন বলতেছে ওরা আমাকেও বাড়ছে কারণ আমি আওয়ামী লীগের কর্মী, তখন সাংবাদিকরা বললো যে ভালো করছে। আর এই যে ফ্যাসিস্টের দালাল ওকে মারছে, এই যে দেখুন আপনারা ক্যামেরাতে চিনে রাখুন ফ্যাসিস্টের দালাল। তো তখন সে আর কথা বলে না, তখন সে বলছে যে আমি কার কাছে অভিযোগ জানাবো। এটা হচ্ছে একটা হাস্যকর ঘটনা আর কি। তো পরে অবশ্য সে করে কিছুটা বলে টলে শেষের দিকে একটা ঘটনা ঘটে। উনি হচ্ছে ওই পাশে ব্যারিকেডের ওইখানে কেউ একজন থাকে, যেখানে হচ্ছে ওনার সাথে কর্মী বা ওনার ওয়াইফ, উনি খুব ক্ষিপ্ত হয়ে যান আর কি। ক্ষিপ্ত হয়ে প্রচুর গালাগালি, প্রচুর বা একবার নিউ ইয়র্কের রাস্তায় কেউ একজন মনে করো ম এই ধরনের এই টাইপের গালি টালি দিচ্ছেন বিভিন্ন ধরনের। তো যেগুলো খুব হ্যাঁ, আচ্ছা, আপনি বলেন। এই ঘটনাটা হচ্ছে তো আমি জাস্ট একটা ইন্টারেস্টিং একটা তথ্য শেয়ার করতে চাই যে আপনি যে এর কথা বললেন, নিউ ইয়র্কে জানেন বাংলাদেশের এরিয়াতে নিউ ইয়র্কের এনওয়াইপিডির পুলিশ যে আছে তারা ওখানে গিয়ে খালি মানে বাংলাদেশের নাগরিকদেরকে যখন তাদেরকে টেক কেয়ার করতে বা করতে হয়, হ্যাঁ, বলবো যে এই গাড়ি সরাস না কেন? তখনই বুঝবেন যে মানে আমি আই ডাউট যে বাংলাদেশটি একদম মানে নস্টালজিক হয়ে যায় মানুষজন। না, এটা তো যে বলছিলাম যে আলীরা আমার মনে হয় যে পুলিশটা যে টেনে নিয়ে যাচ্ছে যে আওয়ামী লীগের ইয়েকে, এও বলতেছে আরে আন্টি করে দিচ্ছে। এমন করেন কেন আঙ্কেল? চলে আসে যান না ঠান্ডা করে। That's very true. এটা সম্ভবত অধিকাংশ জেলে যাবেটা জাস্ট তো প্রথম আলো যেটাকে বলছিল গণপিটুনি, যেমন ওখানে অনেকগুলো ঘটনা ঘটছে। প্রথম আলোতে যদি আমরা ফিরে যাই, যে মারামারি, হেনস্থা, গণধোলাই ও গ্রেপ্তার অনেকগুলো ঘটনাই ঘটছে। এর মধ্যে হচ্ছে বলা হয়েছে গণধোলাইয়ের কথা বলা হয়েছে এই ঘটনাটাকে, যেখানে হচ্ছে কিছুটা কয়েকজন লোক মিলে রাখে হচ্ছে তারা ওই প্ল্যাকার্ড ট্যাকার্ড দিয়ে ধাক্কাধাক্কি করার চেষ্টা করছিল বা মারার চেষ্টা করছিল। এখানে একটা আছে, তো এইটা মানে ইন্টারেস্টিং যে নিউ ইয়র্কের রাস্তাঘাট বাঙালিরা গত কয়েকদিন ধরে কিন্তু বেশ গরম করে রাখছে। যে এটা একটা দোলাই। আবার আরেকটা জিনিস যে এখানে সবাই হচ্ছে ওই অমুক স্টেটের সভাপতি, তমুক স্টেটের এটাও কিন্তু দেখবেন সবারই প্রচুর পদ আছে। মানে আমেরিকার মতো জায়গাতেও এরা বাংলাদেশিদের প্রচুর পদ, যে বাংলাদেশ যেমন ওয়ার্ড কাউন্সিল বা গ্রাম ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত পদ থাকে না, ওই রকম এইখানেও হচ্ছে তোমার ভেরি সিমিলার, যে তারা মনে করে নিউ ইয়র্কে জামাইকা অমুক জিপ কোড আওয়ামী লীগ, তমুক জিপ কোড আওয়ামী লীগ, তমুক স্ট্রিট আওয়ামী লীগ, তমুক স্ট্রিট বিএনপি, এরকম আছে। স্ট্রিট তো দূরের কথা, ধরেন হলে গিয়ে যে বাংলাদেশ আওয়ামী লীগ ধানমন্ডি ঢাকা নিউ ইয়র্ক চ্যাপ্টার ওইরকম ওইখানে গেলে দেখবেন যে এই লোকও আপনার সাথে দাদাগিরি করতেছে। জানোস তুই আমি বাংলাদেশ আওয়ামী লীগ ধানমন্ডি চ্যাপ্টারের নিউ ইয়র্ক শাখার আমি সভাপতি, তুই জানোস আমি কে? না, এটা সত্য বিসঙ্গ। It's funny but it's sad. ওইখানে আরো বেশ কিছু ঘটনা দেখলাম যে মারামারি, তার পাশাপাশি আবার ওই যাদেরকে করলো ডিম ছুঁড়ে মারার কারণে গ্রেফতার করা হইলো, তাকে গ্রেফতার করার পরে যখন সে জামিন পাইছে, সেই জামিন পাওয়ার পরে সে তখন তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। তারপর তাকে শেখ হাসিনা ফোন করেছেন, সে ওইখানে কথা বলছে যে আপনার জন্য আমরা জীবন দিয়ে দেবো, আমরা সব করতে রাজি আছি, এই ধরনের ব্যবস্থা। এগুলো দেখলাম ঘটতেছে ওইখানে হাসিনা। এবং আরো একজন ইন্টারেস্টিং আমরা সেটা সার্চ দিতে পারি। দাঁড়াও, এরপরে আমরা দেখতে যাচ্ছি এই জাতিসংঘের প্রসঙ্গেই দেখি যে নিজুম মজুমদার হচ্ছে জাতিসংঘে গিয়ে হাজির হয়েছে, লন্ডন থেকে উড়ে গেছে ইন্ডিয়াতে, আর নিউ ইয়র্কে সে প্রোটেস্ট করতেছে। আমরা একটু দেখতে পারি, ঠিক আছে। নিউ ইয়র্কে কিন্তু হারপিক পাওয়া যায় না, কিন্তু অন্য ব্র্যান্ড ইউজ করে। এখানে কি চলে জানি না, হারপিক তো আমি জানি অনেকে ইউকে এশিয়ান কান্ট্রিজ ইউকে তে বিক্রি বেশি হয়, বেশি রাস্তায়। চলো আমরা দেখে আসি।
ও না, এটা হচ্ছে আমার একটা ট্রল ভিডিও। এখানে হচ্ছে কেউ একজন হারপিক বিক্রি করার ওই যে রাস্তায় যে হকাররা ইয়ে করে না, ক্যাম্পাস হুম। করে না, ওইরকম একটা অডিও এটার সাথে দিয়েছে কেউ। তারা আচ্ছা। রিতার এই যে হ্যাঁ, হ্যাঁ। তারা এইখানে গিয়ে একটা ইয়ে করার চেষ্টা করতেছে যে সব হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা খুবই খারাপ অবস্থায় আছে। তারপরে হচ্ছে আওয়ামী লীগের লোকজনদেরকে কি বলে সবাই মামলা টামলা করে নাইটমেয়ার করে দিছে, এগুলা বলতেছে। তারপরে ডক্টর ইউনূস হচ্ছে ক্ষমতা দখল করে আছে জোর করে, এবং ডক্টর ইউনূস বাট উনি মনে করছিল যে বড় বড় নিউজ অর্গানাইজেশন ওনারটা ইন্টারভিউ করতেছে। আমরা ফক্স নিউজ ইন্ডিয়ান আর একটা চ্যানেল নিউজ সামথিং। সেটাও হচ্ছে তাদের নিজেদেরই ইয়ে করেছে। এখানে একটা ইন্টারেস্টিং ভিডিও দেখে, এটা হচ্ছে কি বলতেছে, এটা জরুরি না, জরুরি যে বা ইন্টারেস্টিং এর ব্যাপারটা যে তুমি মনে করো নিউ ইয়র্কের রাস্তায় কোথাও কোনো একটা হোটেলে খেতে গেলাম, বাংলাদেশে একটা হোটেল, তুমি গিয়ে দেখলে যে তোমার পাশের টেবিলেই হচ্ছে একটা আওয়ামী লীগ নিউ ইয়র্কের সভা হচ্ছে, যেখানে হচ্ছে যে মজুমদার মনে করো ওই রেস্তোরাঁতে বক্তব্য দিচ্ছে, এরকম ব্যাপার স্যাপার আর কি। এই যে এইটা হচ্ছে এরকম একটা ঘটনা যে হোটেলে হচ্ছে তাদের সাথে মিটিং করতেছে, ইয়ে করতেছে আওয়ামী লীগ নিউ ইয়র্ক এবং আওয়ামী লীগ ডিসিটিসি এদের সাথে। তো আমি এটা জাস্ট এই কারণে বললাম যে তুমি নিউ ইয়র্কে গেলে অনেক কিছুর মুখোমুখি হতে পারো আর কি। তুমি গেলে হুট করে দেখতে পারো যে পাশের কেবিনেই মনে করো বাংলাদেশে কয়েকজন মন্ত্রী হচ্ছে বসে বসে বড় বড় মিটিং করতেছে। এটাও হতে পারে যে এটা ম্যাকডোনাল্ডস এর, কারণ মানে মনে হচ্ছে I'm just saying it could be নৌকা টোকা তো দিয়ে রাখছে, ওইটা তো ম্যাকডোনাল্ডস এর হইতে পারে। ম্যানেজার বাংলাদেশে আওয়ামী লীগ তাহলে সে তো স্পন্সর করতেই পারে। আবার হচ্ছে সাথে ম্যাকডোনাল্ডস এর প্লেটলেটও সার্ভ করতেছে হয়তো আজকাল নাকি। আর ম্যাকডোনাল্ডস ইজ নট বদার্ড যে নিজম মজুমদারকে স্পন্সর করছে দেখা তাদের কোম্পানির কোনো সমস্যা হবে, তাদের পিআর ক্যাম্পেইন চালাইতে হবে নিজম মজুমদার কেন ম্যাকডোনাল্ডস এ গিয়ে ভাষণ দিচ্ছে। They are not bothered about it, you know. So I think, but overall জিনিসটা was like a joke. Okay, তারা কিভাবে রিসেপশন পাইছে না পাইছে, we really আমি অ্যাকচুয়ালি I wanted to see, মানে আমার ইচ্ছা ছিল যে লিখেছে দেখার যে আসলে ডক্টর ইউনূস কার সাথে গিয়ে মিট করবে এবার। সো এবার মানে কোনো কিছু ইলেকশন রিলেটেড কোনো কিছু ডিসিশন নেওয়া হয় নাকি, ইলেকশন হবে এটা তো কনফার্ম করে বললাম যে হচ্ছে আর যে ট্যারিফ রিলেটেড যে প্রবলেম গুলো দেখা গেছে যে ইম্পোর্ট এক্সপোর্ট, মানে ওইগুলো একটু দেখতে হবে। মানে কারণ বাংলাদেশের ইকোনমি we're in rough space, but the whole thing about media, কে কাকে ডিম মারছে, কোনখানে কারা গণধোলাই, কে কি হয়েছে না হয়েছে, it was the whole thing was a joke entire time. কি করছে না করছে এগুলো নিয়ে কোনো নিউজই নেই। অনেক থাকলে পাওয়া যাবে অফকোর্স আছে আছে, হ্যাঁ, কিন্তু ওই পপুলার হওয়ার যে ব্যাপারটা সেটা হয়তো অনেক ক্ষেত্রে ওইটাই সবাই ব্যস্ত ছিল। লন্ডন থেকে সে নিউ ইয়র্কে চলে যায় নাকি এগুলো নিয়ে কোনো। তো যাই হোক, এরপরে আমরা হচ্ছে আরেকটা প্রসঙ্গে যাব আস্তে আস্তে। সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের যে সাম্প্রতিক এশিয়া কাপে পারফরমেন্স, এবং সেই পারফরমেন্সে তাদের যে ফাইনালে ওঠার সুযোগ ছিল, সেখানে পাকিস্তানের সাথে 135 রান তাড়া করতে গিয়ে তারা 9 রানে 11 রানে হেরে গেছে। আর সেটা নিয়ে হচ্ছে বিভিন্ন দর্শকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিন্তু আমি এটাতে মোটেও অবাক হচ্ছি না যে বাংলাদেশি দর্শকরা যে এখনো বাংলাদেশ দল যখন হারে সেটা নিয়ে তারা খুব ব্যথিত বা আবার নতুন করে রাগে, এইটা আমার কাছে খুব লাগে, স্ট্রেঞ্জ লাগে। বাংলাদেশ দল তো গনকেস বহুদিন থেকেই, তাদের এইরকম এই ঘটনা আমরা 2015 করতে দেখছি, 2010 করতে দেখছি, 2017 দেখতাম, তখন ভাবতাম যে নতুন দল তাই হয়তো পারে না। কিন্তু আজকে আমরা তারও 20 বছর পরে এসে ওই একই কার্যক্রমে দেখছি। সো এটা নিয়ে নতুন করে ইয়ে করার কেসে, তো তার আগে আমরা সেফুল্লাহর কাছে শুনে আসি, উনি বাংলাদেশ ক্রিকেটকে নাকি আজীবন নিষিদ্ধ করে দিচ্ছেন। কিন্তু আমি জানি না এটা কি সেন্সর্ড অডিও বা ভিডিও যাবে।
আচ্ছা শুনি আগে। না probably না। রাত থেকে বাদ পাচ্ছে না ক্রিকেট খেলা খান কি মানে এইটা করতে করতে আমাদের জীবন কোথাও কোনো জাতিসংঘের মিটিং বলা কোথাও আন্তর্জাতিক মিটিং ইউএন রাইটস এর মিটিং এ যাই এবং দেখাইতে পারি না ব্যস্ততার তোদের কারণে হ্যাঁ, উনি শব্দ একটু বোমা সেন্সার্ড, হ্যাঁ। যাই হোক, শব্দ বোমা কিছু অল্প শব্দ বোমা দরকার তো, তাই এটাতে দরকার নেই। So, you know, it's the most উনি মূল কথা যেটা বলছেন যে বাংলাদেশে ক্রিকেট খেলাটা বন্ধ করে দিবে নাকি, সেটা ঠিক আছে। না, আমার কাছে এটা- কোয়েশ্চেন হচ্ছে গিয়ে কি, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাই। আমার কাছে like, আমি দেখছিলাম যে ওদিকে মানে আমি যখন একসময় ইউনিভার্সিটিতে ছিলাম তো ইউনিভার্সিটিতে বড় করে লেখা কোন একটা কম্পিটিশন হয়েছিল। ইট ওয়াজ some sort of challenge or something, you know? তো দেখি কি লেখা আছে ইউনিভার্সিটি টিম হলে সেকেন্ড হয়েছে। আচ্ছা Then I was jokingly telling everyone that 2টা টিমই ছিল মনে হয়, এই জন্য সেকেন্ড হয়েছে। আচ্ছা, তো আমার কাছে তখন গিয়ে দেখা যাচ্ছে আসলেই 2টা টিম ছিল, 2টা টিমের মধ্যে সেকেন্ড হয়েছে। ওকে, ওই কম্পিটিশনে। তো ওই টিমটা। তো আমার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে কি এত খারাপ খেলে তারা ফাইনাল পর্যন্ত বা সেমিফাইনাল পর্যন্ত না, সুযোগগুলো হারায় ফেলে তো, প্রতি বছরই সুযোগগুলো হারায় ফেলে তারা প্রতিনিয়ত। যেমন আমি প্রায় 1 বছর মতো ক্রিকেট খেলা ওইভাবে আর আগের মতো দেখি না। যে আমার কাছে লাস্ট 1 বছরে কোনো ম্যাচও পুরোটা দেখছি বলে আমার মনে পড়ে না, বা একেবারেই দেখি স্কোর হয়তো মাঝে মাঝে শুনি বা দেখি একটু যে কি অবস্থা ফোন থেকে, কিন্তু খেলা দেখি না আর কি। আমি আর মনে হয় না যে এর মধ্যে টাইম ইনভেস্ট করার কোনো ইয়ে আছে, একটা লস্ট কজ এর মতো আর কি। যে এত সেটা হচ্ছে যে স্কোর দেখার মধ্যে সীমাবদ্ধ থাকাই আমার কাছে মনে হয় যথেষ্ট হয়। যে এই খেলা আমাকে একবারে ইনভেস্টেড হয়ে দেখতে হবে। There are a lot of other things happening there beyond what they're playing, যে ওটা দেখার চাইতে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। হ্যাঁ। আর যারা এগুলো নিয়ে তর্ক করতে চায় তাদের আসলে অন্যান্য ম্যাচও আসলে দেখা উচিত। বাংলাদেশ কাবাডি চ্যাম্পিয়নশিপে কেমন করছে ওগুলো তো ফলো করা উচিত। না, সেটা করবে না, কারণ হচ্ছে ওগুলো যেহেতু ওইভাবে প্রমোশন করে তাদের কাছে যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা, আমি দেখলাম তামিম আবার নতুন করে ফোন-টোন বিক্রি করতেছে। সো আমার মনে হয় সাকিব আল হাসান নাই দেখা তামিম এর তামিম মধ্যে কিছু কাজ করছে, আমি দেখাই তোমাকে। যেমন দর্শকদের সাথে আমরা শেয়ার করি যে পিসিবির ইলেকশন হতে যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের নোংরামি শুরু হয়েছে। যেমন কিছু খবর আমরা দেখি, তাইলে তুমি একটা আন্দাজ করতে পারো ব্যাপারটা কি করতেছে ভেতরে না গেল। যে আমিনুল কেন আবার বিসিবি সভাপতি হতে যাচ্ছেন, কেউ একজন বলতেছেন। কালকে বিসিবি সভাপতি পদে তামিমের সঙ্গে লড়বে আমিনুল। কোচদের আধুনিক ক্রিকেট শেখাতে কি করছে বিসিবি? আমি একটু আরো সাময়িক পিক করে নতুন ছিল। বিসিবিতে নির্বাচন করতে নির্বাচক প্যানেল থেকে রাজ্জাকের পদত্যাগ। গায়ক আসিফও দাঁড়াচ্ছেন বিসিবির নির্বাচনে। কোন পদে দাঁড়াচ্ছেন জানি নেই মস্তিষ্কীয়। বিতর্কিত 15টি ক্লাব নিয়ে হবে বিসিবি নির্বাচন। এই ক্লাবগুলো হচ্ছে হাসিনার আমলে ছিল, তারা এখনো আছে। মানে বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ চেস বোর্ডের চেয়ারম্যান হবে আসিফ। না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কি নাম জানি না, আমি একটু দেখে আসি। ক্রিকেট, ও আচ্ছা, কাউন্সিলর হতে চায় সে, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হতে চায়। আসিফের যেমন ক্রিকেটের সাথে একটা সংশ্লিষ্টতা ছিল বা আছে, ও যেমন বিভিন্ন সময় খেলছে বা ক্রিকেটকে প্রমোট করার চেষ্টা করছে, তো ওই জায়গা থেকে যাই না সংগঠক হিসাবে খারাপ। আমিও তো ছোটবেলায় ব্যাট হাতে ধরছি, আমি কেন দাঁড়াইতেছি? এখন তুমি যদি সংগঠক হতে পারো, তুমি এটার যে সংগঠক হিসেবে যে কাজ সেটা যদি তুমি করতে পারো, why don't you go for that when nobody is talking? Exactly. The missing point is আমি এককালে বিএনপি করি নাই। That's Okay, true. conversation Yeah. is getting serious. I was like, Asif was always like affiliated with BNP. Obviously. সেটা একটা খুবই ভালো পয়েন্ট। তো তামিম যেটা করতে চাচ্ছে, তামিম হচ্ছে বিসিবি এর প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে যাচ্ছে, and he is trying to make himself the BCB president. আমিনুল ইসলাম বুলবুলের সাথে নির্বাচনে দাঁড়াচ্ছেন। সেখানে উনি হচ্ছে বলি হিসাবে সে এক সবার ব্যবস্থা করছেন। সেখানে হচ্ছে ত্যাগী বা পোর খাওয়া, ওই যে ঘেরাও করার যে রাজনীতি, সেটা সেই ব্যাপারে যে অভিজ্ঞ ইশরাক হোসেন ওনাকে সাথে নিয়ে আসছেন। তো উনিও হুমকি দিচ্ছেন, যদি এই নির্বাচন নিয়ে কোনো ধরনের নোংরামি করার চেষ্টা করা হয়, তাহলে নগর ভবনের মতো আমরা হচ্ছে বিসিবি ঘেরাও করবো।
তো ইশরাক ভাইয়ের সাথে তামিম ভাই ওনারা একত্রিত হয়ে আমিরুল ইসলাম বুলবুলের মুখোমুখি দাঁড়াইছেন এবং সেইখানে আবার হচ্ছে লাস্ট মোমেন্টে নাকি সময় শেষ হয়ে যাচ্ছে এরকম সময় ফারুক ভাইও হচ্ছেন আবার করছেন, নমিনেশন জমা দিচ্ছেন বিসিবি প্রেসিডেন্ট পদে। তো বিসিবি প্রেসিডেন্ট পদে এখন হচ্ছে দ্বিমুখী জায়গা থেকে ত্রিমুখীতে দাঁড়াইছেন এবং তামিম ইকবাল বলার চেষ্টা করতেছেন যে বুলবুল ভাই আগে বলছেন উনি T20 খেলতে আসছেন, চলে যাবেন, এখন আবার কেন উনি নির্বাচনে দাঁড়াতে যাচ্ছেন, এটা মেনে নিতে পারছে না। সুজন, আগের যে সুজন আর সুজনের ইয়েটা আমরা বললাম না, গতির রাজা সুজন, উনি বলতেছেন যে তামিম হচ্ছে যোগ্য প্রেসিডেন্ট হতে পারে। তারপরে আবার তামিমের সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা যেটা, যে তামিম বলতেছে আমি ক্রিকেট খেলা থেকে পদত্যাগ করবো, কিন্তু আমি বিসিবি প্রেসিডেন্ট হবো, বা যে আইন কানুনে কোথায় লেখা আছে যে পদত্যাগ করে হইতে হবে, তো সে যেহেতু পদত্যাগ করার কথা নাই, তো সে পদত্যাগ করতে রাজি না, সে হচ্ছে খেলাটা চালায় যাবে, সেটাও বলতেছে না। সে সংবাদ সম্মেলনে বলতেছে যে আমি যদি প্রেসিডেন্ট হই সেক্ষেত্রে বাংলাদেশ দলের সাথে আমি রেগুলার ক্রিকেট খেলবো না, কিন্তু যে লিজেন্ড বা চ্যারিটি ম্যাচ ট্যাচ ওগুলো হয়তো খেলতে পারে, কিন্তু সে পদত্যাগ করবে না, রিটায়ারমেন্ট করবে না বাংলাদেশ টিমের থেকে। না তামিমের তো এখনো বয়স আছে, তো বয়স তো অল্প, তার এসিসি বয়স মনে হয় 36, সে চাইলে আরো 60-70 বছর খেলতে পারবে। আচ্ছা, তো সে জানি না, সেও একটা পলিটিক্স করার চেষ্টা করতেছে, তাকে আমরা যেমন সেটা মানে সবাই দেখা গেছে ইশরাকরে যেহেতু টিমে নিছে, হ্যাঁ ক্রিকেট সে ঘেরাও করলো আর ও ক্রিকেট রাজনীতির দলে আমাদের আন্তর্জাতিক ভাবে আমাদের মান সম্মান থাকবে, তাকে নিজে থেকে ঘেরাও করতে হবে না, বুঝছেন? আচ্ছা, স্পন্সরশিপ কি অটোমেটিক কি অন্যান্য ইয়ারা নিবে নাকি? আমিনকে থাকতে হবে না বিসিবির সাথে? হবে প্রেসিডেন্ট হতে যাচ্ছে ইনশাআল্লাহ, আমার ধারণা। পার্টিকুলার তো নামটা আমি জানি না, যাদের নাম দেবো আমি কি নাসিরকে আমি সিম্ফনি ফোন বিক্রি করতে বলবো নাকি? সেটাই। ক্রীড়া উপদেষ্টা আবার এর মধ্যে বলছেন যে তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম করা হচ্ছে। এখানে বলা হচ্ছে যেহেতু ইশরাকের সাথে আসিফ মাহমুদের একটা গ্যাঞ্জাম আছে, ইন দিস সেন্স যে হচ্ছে উনি যেহেতু যেন গণপূর্ত না স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, তো ওনার থাকা অবস্থায় কিন্তু ওই যে নগর ভবনকে ঘেরাও করেন ইশরাক, তো ওনারা হচ্ছে উনি কিন্তু মেয়র হইতে পারেন নাই এট দ্য এন্ড। সো ওই জায়গা থেকে আবার একই সাথে আসিফ মাহমুদ হচ্ছে ক্রীড়া উপদেষ্টা, তো আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের আন্ডারেই হচ্ছে তোমার ইয়াতে ইলেকশন হবে। আসিফ মাহমুদ নিজেও তো দাঁড়াতে পারে, সে তো মন্ত্রী, সে ওই জায়গাতে দাঁড়াবে না হয়তো, কিন্তু আমরা তো আগে এমপিদের দেখছি, আমরা তো আগে পাপনকে এমপি হিসাবে দেখছি। হ্যাঁ, সে দাঁড়াতে পারে, মানে লিগালি হি শুড বি কি বলে অ্যালাউড টু be in this election. তো টেকনিক্যালি ৭২-এর ইলেকশনেও যেমন শেখ মুজিবুর জিতছে না, ওইরকম ভাবে যেমন এখনো আওয়ামী লীগ বলতে পারে যে আমরা তো জিতছি ৭২-এর ইলেকশনে, এখনো আমরা কেন পাবো না, মানে আমি কেন প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট না। সো বাংলাদেশে কিন্তু এইসব থিওরি চলে, ভালো করেই চলে। ইলেকশন বলছো না? হ্যাঁ ৭৩ ইলেকশনে। তো এখানে যেমন ও যদি দাঁড়াইতে যায় তাহলে হচ্ছে তামিম আবার হচ্ছে এখানে আরেকটা পলিটিক্স করবে, সে বলবে যে দেখো আমার সাথে আমাকে ওইতে দিবে না, দাঁড়াই যাচ্ছে, উনি হচ্ছে একাই সব ক্ষমতা দখল করে নিয়ে যাবেন, এই ধরনের কথাবার্তা আদি দেখি। কিন্তু পাপন যখন দাঁড়াইছে তখন হচ্ছে কথা হয়নি আর কি। We effectively killed cricket. এই যে বিসিবির মানে এটা ইজ লাইক এ কাইন্ড অফ সিরিয়াস কনভারসেশন, সার্কাজম বাদ দিয়ে, মানে এটার সাথে মানে এই যে ইলেকশনের লাফালাফি ডিসিশন কিভাবে টিম ফর্ম হবে উই এফেক্টিভলি কিলড ক্রিকেট। মানুষজন যে এটা নিয়ে এখনো কেন কথা বলে ক্রিকেট নিয়ে, লাইক আমার কাছে ওইটাই শকিং লাগে। কিছু মানুষ এর মধ্যে বেশি ইনভলভ হয়ে গেছে যে তারা এই রিয়েলিটিতে থেকে বেরোতে পারছে না হয়তো। এটা যে হচ্ছে পুরোপুরি তোমার আজকের সময়ের মডার্ন যুগের ক্যাপিটালিজম এবং হচ্ছে বিজ্ঞাপনী সংস্থাগুলোর তোমাকে হুক করে রাখা, এইটার একটা প্রক্রিয়া, যাতে করে তুমি এর জন্য টাকা খরচ করো।
সো ইউ আর বেসিক্যালি আ বিগ কনজিউমার, মানে সবচেয়ে বড় কনজিউমার গ্রুপ। সো তোমাকে হচ্ছে তারা রাখতে চায়, এই জন্য তারা প্রচুর পরিমাণ টাকা খরচ করে যাতে করে তুমি এর সাথে ইনভলভ থাকো। সো এখানে অনেক মানুষই এটা থেকে বের হতে পারতেছে না, তো এই জন্য, কারণ এখন এটা পক্ষ রাখতে চাচ্ছে। হ্যাঁ, এটা বিহাইন্ড দ্য সিন আরেকটা যেটা জিনিস সেটা হলে কি মানে অনেক টাকা, অনেক কিছু ইনভলভ, অনেক বিজনেস ইনভলভ এটার সাথে। লাইক উই আর অনলি সিইং দ্য বাংলাদেশ হারছে ওই পর্যন্তই আমরা দেখতেছি ক্রিকেটের। বাট এটার পিছনে যে কত টাকা পয়সা, কত করাপশন বা কত কিছু আছে ওইগুলা করাপশনের খবর তো আমরা বিভিন্ন সিরিজ দেখছি। হ্যাঁ, যেমন করাপশনের ব্যাপারে আমরা রেগুলারই তো যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন যেমন আমরা বলতাম এইরকম যে বিসিবির একটা মিনি বাংলাদেশ, যে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে যেভাবে দুর্নীতি হচ্ছে, যা হচ্ছে, তুমি ওই সিনারিও গুলোতে বিসিবিতে যে অপারেশন হয় ওইখানে তুমি নিয়ে যাও, দেখবা যে সেম ধরনের দুর্নীতি হচ্ছে, একই ধরনের। আর ইটস নট অ্যান অ্যাকুজিশন অর সামথিং লাইক যেগুলো ক্রিকেট ক্লাবগুলো এখনো যেগুলো আছে জাস্ট নাম বদলাই গেছে, মালিক তালিক বদলাই গেছে। এই যে বিতর্কিত 15টি ক্লাব নিয়ে তো এই ক্লাবগুলো অধিকাংশই ক্রিয়েট করা হয়েছিল ইট ওয়াজ আ মানি লন্ডারিং ফ্রন্ট হিসেবে তৈরি করা হয়েছিল। সব দেখা যাচ্ছে যে বিশাল বিশাল বড় বড় বিজনেসম্যানের আন্ডারে একসাথে গিয়ে এই ক্লাবগুলো, যেমন একটা ক্লাবের নাম অন টপ অফ মাই হেড আসতেছে, ওনাকে নিয়ে আবার রিসেন্টলি মনে হয় যমুনা টিভি বা কোথাও একটি ওনার কোম্পানি নিয়ে প্রতিবেদন করা হয়েছিল, ওই নদী দখল করছে গাজীপুরে, আচ্ছা, এক্স সিরামিক বা কিছু। তো দেখলাম যে আবুল মাল মোহিতের ক্রিকেট ক্লাব আছে, এটা আমি নিজেও জানতাম না। আচ্ছা, সিলেট। তো ওইটা আবার এখন ওনার আচ্ছা। তো there's something is going on, of course. এখানে একটা ইন্টারেস্টিং খবর, এই খবরটা মনে হয় দেখা দরকার, যে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদুল লিখছেন 24 তারিখে যে আমিনুল তামিম নাকি সরকার বিএনপির লড়াই। এটা কিন্তু একটা ভালো পয়েন্ট যে ক্রিকেট দলের এই পজিশনটা কি সরকার এখনো নিয়ন্ত্রণ করবে নাকি বিএনপি সমর্থিত লোকের ব্যাস লাগবে। তো ওইখানে বেসিক্যালি তামিম যখন ইয়াতে আসলো ইশরাক হোসেনকে নিয়ে, তার মানে হচ্ছে বিএনপির সাথে ওনাকে এর আগেও দেখা গেছে, তার মানে বিএনপিতে রাজনীতিতে আসতে যাচ্ছেন, এটা আমরা মোটামুটি ধরে নিতে পারি। এবং তামিম এইখানে বিসিবিতে যে পদে আসার চেষ্টা করছেন সেটাও বিএনপি ব্যাকআপে, বিএনপির সমর্থনে আসার চেষ্টা করছেন। এটা একটা পরিকল্পিত একটা রাজনৈতিক মুভ আর কি। আমি খারাপ ভালো বলছি না, বলছি যে এটা একটা রাজনৈতিক একটা স্টেপ, এটা আর কি। তো যাই হোক, এরপরে আর ক্রিকেট নিয়ে আর কিছু আছে? ক্রিকেট এখন সামনে ইলেকশন, আর মনে হয় 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আমরা এইটা যেতে যেতে আরো হয়তো অনেক কিছু অলমোস্ট টুয়ার্ডস দ্য এন্ড অফ ক্রিকেট কনভারসেশন। আমার মনে হয় ক্রিকেট নিয়ে যে আমরা 10-15 মিনিট 20 মিনিট কথা বললাম, এটা মনে হয় আমার এই বছরের সবচেয়ে ওয়েস্ট অফ টাইম ছিল। I could have just done something, something good. হ্যাঁ, মানে একটা জিনিস কি বলবো, এটা জাস্ট হচ্ছে একটা ভ্যালু ক্রিয়েশন করা হয়েছে বলে আমরা কথা বলতেছি আর কি, আপনি নাইলে তাদের যে অবস্থা বা যে খেলা সেটা নিয়ে বলা যাচ্ছে না। I think we should just talk less. Anyways, এই তো আর কি আছে কিছু? আর এই যে এই নিউজটা যেমন আমরা সুইচ করতে করতে বাংলাদেশে এই যে এই নিউজটার কথা বলতেছি, এটা আচ্ছা না, এটা আমি দেখি। হ্যাঁ, তারা হলে গিয়ে এমন ভাবে এটা ফলো আপ ভাবে দেখানো শুরু করছে বাংলাদেশে। আমি আই ওয়াজ সো কিউরিয়াস। আমি তারপরে ইন্ডিয়ান, এখন আমাকে বলতে পারে যে ইন্ডিয়ার মিডিয়া তো মোদি কন্ট্রোল করে, ইন্ডিয়া কেন দেখাবে না? বাংলাদেশিরা এই লোককে নিয়ে পাগল। থালাবাটি এই লোক ইয়া না, ওই যে অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়েছে না, সেই তো। হ্যাঁ, তার নাম হচ্ছে বিজয় থালাপতি। সে কি ওই যে পুষ্পা সিনেমা করছে না, কি সিনেমা করছে, মানে সুপার হিরো হিসাবে কোন একটা সিনেমা করেছে নিশ্চয়ই, তাই না? তামিলনাড়ু বেলিচাম বেলুরে আর তো অনুষ্ঠানের নাম সিনেমার নাম দেখার চেষ্টা করছিলাম, একটু খুঁজে পেলাম না এখানে। বললাম
আপনার কেন ডিসক্রিপশন প্রতিবেদন কখনো প্রথম আলোতে বললে কোনো তথ্য পারেন না। আচ্ছা আমি সেটাই করছিলাম। আচ্ছা দ্যাটস তুমি এটাকে বলছিলাম মানে শুরুতে আমার মনে আছে যে যখন আমার প্রথম আলো নিয়ে বলছিলাম না রে প্রথম আলোতে আসলে শুধু টাইটেলের ছবি দেখতে প্রথম আলো যারা পড়ে তাদেরকে আলাদাভাবে গুগলের একটা ট্যাব ওপেন করতে হয়। আচ্ছা বুঝার জন্য, যদি যে বুঝতে পারে নাই তার যদি আরো এক্সট্রা সময় লাগে বোঝার জন্য, তো সে আবার গুগল করে নিবে ওই তথ্যটা। তো থালাপতি কি মুভি করছে এগুলো ওদেরকে রেকর্ড করেছিল। যাই হোক, তো আমরা আর কি অন্যান্য বিষয় নিয়ে কোনো বিষয়ে আলোচনা করতে চাও বা কথা করবো? এমনি বাংলাদেশে ইন্টারেস্টিংলি দেখি যে অনেক অ্যাওয়ার্ড শো হচ্ছে। সেসব অ্যাওয়ার্ড শোতে মানে যেসব অভিনেতা অভিনেত্রী এক্সিস্ট করে না তাদেরকে দেখা যায় মাঝে মধ্যে। আচ্ছা কয়েকটা ইন্টারেস্টিং জিনিস কিছু পাই কিনা অ্যাওয়ার্ড শো। ওইটাতে একটা ট্রেন্ড আছে। ট্রেন্ড হচ্ছে কি ওকে, I'm not saying it in a like আমি কোন ধর্মীয় মূল্যবোধ থেকে আমি এটা বলতেছি না, ক্রিটিসাইজও করতেছি না। ওটাতে একটা ট্রেন্ড আছে যে যত উইয়ার্ড রিভিলিং একটা ড্রেস পরবে সে তত ভাইরাল হইতে পারবে। ধরেন ছেলেদের ক্ষেত্রেও যে যত স্ট্রেঞ্জ মানে আউট অফ ফ্যাশন এই ধরনের বলবে। হ্যাঁ, আপনি কি অ্যাডলফ খানকে বলছেন? অ্যাডলফ খান আছে, তারপর রুমি কুমির আছে, রুমি করিম হলে কি গরিব বাংলাদেশের নাম, করিম হচ্ছে সুদর্শন পুরুষের নাম। রুমি করিমকে সম্প্রতি কোন একটা রুমি করিমের নাম বলাতে রুমি করিম অ্যাওয়ার্ড শো নিয়ে যেটা বলছিলে তুমি সেটা বিশ্বাস করো, তারপর আমরা এটাই মানে ধরেন ওদিকে কোন নতুন একজন কেউ আসছে, সে না অভিনেতা না মডেল বা কিছু, তার নাম হচ্ছে গিয়ে তাকে আমরা চিনিও না, তার নাম হতে পারে মর্জিনা। সে হলে গিয়ে এমন ভাবে একটা জামা পরে যাবে, তার বক্ষটা সবকিছু দেখা যাবে, সবকিছু তার শাড়ির আড়ালে সবকিছু দেখা যাবে। সে তার নিয়ে 2-1 ভিডিও করার পর সেও হলে গিয়ে মডেল, সেও কোন একটা অ্যাওয়ার্ড নিয়ে হেঁটে আসতে পারে। তো এই অ্যাওয়ার্ড গুলো তো সিম্পল না, যে এই অ্যাওয়ার্ড গুলো তোমার টাকা দিয়ে নিচ্ছে না খুব সম্ভবত, তো রিয়েল অ্যাওয়ার্ড মনে হয় না। এত বছর পরে আসলে আমার মনে হয় ভুল হইতেছে। মানে আমার আসলে কোনো দৌড় প্রতিযোগিতা ডিবেট না করে আমার ডিরেক্টলি নীলক্ষেতে অ্যাওয়ার্ডের দোকানে যাওয়া উচিত ছিল। তুমি যদি এখন 1 লাখ টাকা খরচ করো, ইউ ক্যান হ্যাভ লাইক 20 অ্যাওয়ার্ডস। তুমি 5,000 টাকা দেওয়া পাবা, 50,000 টাকা দেওয়া পাবা, বিভিন্নটা আছে। কতটুকু তোমার অ্যাওয়ার্ডের কারণে সেটার কতটুকু প্রচার হবে তার উপর নির্ভর করে তোমার টাকার পরিমাণ বাড়ে। যেগুলো হচ্ছে মনে করো অল্প কিছু ছোটখাটো ব্লগার দিয়ে দেখানো হবে, সেগুলো যেমন অল্প টাকার। আবার যেগুলো হচ্ছে আমি বলতেছি রিয়েল অ্যাওয়ার্ড শো আছে যেমন, আবার পাশাপাশি অনেক আরো এক্সপেন্সিভ হইতে পারে না, 50,000 1 লাখ টাকা বড়গুলা যারা মনে করো পত্রিকাতে আনে যায়, এগুলো বড় শো, বড় শো হইতে পারে। দেখতেছে সে নাকি কোটি টাকার গাড়িতে করে সে অনুষ্ঠানে গেছে। এখন we are not gonna argue ওই গাড়িটার আসলে অ্যাকচুয়াল দাম কত, বাট এটাতে লেখা আছে। দেখি ইয়াকে বের করে কোটি টাকার গাড়ি এটা কি দিলে পাওয়া যাবে? কোটি টাকা I think if you go to one of the links earlier, আচ্ছা কোটি টাকার গাড়ি, রাইট? তুমি আমি তো আপনি যেভাবে বললেন যে এটা 1 লাখ 2 লাখ টাকার অনুষ্ঠান হইতে পারে, মাই ডাউট এখন না, এটা শিফুদানি আমাদের দাদা হয়ে গেছে অলরেডি। কোটি টাকার গাড়ি, হ্যাঁ আমি খুঁজে দেওয়ার চেষ্টা করছি। তুমি বলছো হ্যাঁ, ওটাই আমি বলতেছি যে এখন আসলে পাইছি, দেখে নিতে দেখছেন ওই পিছনে একটা আর্মির গাড়িও আছে, আর্মি তাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসছে, নিরাপত্তা দিয়ে। আচ্ছা আপনি অস্কারে আর্মি দেখছেন কখনো? থাকতে পারে, আমি জানি না সঠিক। না, অস্কারে আর্মি নাই। অস্কারেও আর্মি নাই। এই অ্যাওয়ার্ড শো গুলো অনেক বড় বড়,
এটাই আমি প্রুফ করতে চাইতেছি। সো যেখানে তো এই অ্যাওয়ার্ড শোতে এই যে দেখো আমরা একটু আগে যেটা বলছিলাম না, যে তুমি যেটা বলছিলে স্ট্রেঞ্জ, তো স্ট্রেঞ্জ পোশাকের একটা আমি পাইছি উদাহরণ, যে যখন খুঁজছিলাম পাইনি, দেখি একজন সে ওই যে মেয়েদের পোশাক পরে, আমার জানি না, অ্যাটলিস্ট আমার কাছে মনে হচ্ছে মেয়েদের পোশাকই, এই তো অনেক সুন্দর আছেন উনি, মানে সুন্দর আছে এমনিতে। হ্যাঁ সুন্দর না, সুদর্শন না, ওর অ্যাওয়ার্ড পাইছে তো, এটা তো অ্যাডমিট করতে অ্যাওয়ার্ড যদি না পাইতো তাহলে উইকেন্ড সেটা অ্যাকচুয়ালি সার্টিফাইড অ্যাওয়ার্ড হবে। অ্যাওয়ার্ডেড সুদর্শন পুরুষ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আমার মনে হয় বাচ্চাচের বাচ্চাচ হ্যাঁ বাচ্চাচি না প্রথম আলো বাচ্চাচি? যাই না, একটু আগে প্রথম আলো যখন বাচ্চাচি। করতেছিলাম হ্যাঁ। তারা লুই ভিটনকে লুই ভুতো বলে, সো আই মাইট বি রং, মানে প্রথম আলো যেটা বলছে সেটাই কারেক্ট। বাচ্চাচ হতে পারে, বাচ্চাচের চাওয়া হলো ইরানের বাতের হোটেল, তারপরে কেক, তারপরে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের হার, সেটা নিয়ে হচ্ছে বিসিবি নির্বাচন, ক্রিকেট, এগুলা নিয়ে বললাম কথা, রাজনৈতিক ঘটনা নিয়ে কথা বললাম, তারপর কথা বললাম জাতিসংঘে কি কি ঘটলো সেটা নিয়ে। আর কি আলোচনা হলো? ও প্রথম আলো নিয়ে কিছু, প্রথম আলো বিশ্লেষণ করলাম কিছুটা। হ্যাঁ, প্রথম আলো বিশ্লেষণ করার চেষ্টা করলাম কিছুটা আর কি, which was not bad. তারপরে বাংলাদেশের সুদর্শন পুরুষদের নিয়ে কিছু কথা বললাম আমরা, তারপরে অ্যাওয়ার্ড শো বিজনেস নিয়ে কিছু কথা বললাম। আর কি আলোচনা হবে? ওভারঅল না, দেশ এখনো তো একটু উত্তেজনা উত্তপ্ত পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে, এবং দেশের মানুষ অন্যান্য অনেক ক্ষেত্রের মতোই এখানেও হয়তো কিছুটা প্রতারিত হচ্ছে বিভিন্ন জন বা বিভিন্ন মানুষ, সংগঠনের দ্বারা। সেটা নিয়ে যেটা আলোচনা করার চেষ্টা করলাম আমরা, যে সবাই কি স্ক্যাম করার চেষ্টা করছে। And it is kind of shocking, like as a country of 180 million people, পুরো কান্ট্রি এলাকা পড়ে আছে শর্ট করে ছোট ছোট জিনিসপত্র দিয়ে, সবারই এটা নিয়ে মতামত দিতে হবে। এটা আমি অবাক হয়ে যাই। আমি যেমন একজনকে একটা জোকস বলছিলাম মাত্র 2-1 দিন আগেই, যে বাংলাদেশে তুমি কোথাও একটা এয়ারপোর্ট করতে চাও, এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোল যে টাওয়ার, সেটা কোথায় বসানো উচিত সেটা নিয়েও বাংলাদেশে 18 কোটি নাগরিকের মতামত আছে। যে আরে আমি গেছি না অমুক এয়ারপোর্টে, ওরা ট্রাফিক কন্ট্রোল টাওয়ার কোথায় বসাইছে এটা আমি দেখছি না। আবার যে যায়ও না জীবনে, সেও বলবে যে মানে এয়ার ট্রাফিক কন্ট্রোলারটা ওই পাশে বসাইছে, এটা ভালো হয় নাই, ওদের এই পাশে বসানো উচিত ছিল। তো বাঙালির কিন্তু এই ধরনের অপিনিয়ন নেই। আমি জাস্ট হচ্ছে একটা এক্সাজারেটেড উদাহরণ বললাম। এর জন্য কি বাংলাদেশের কোনো পাবলিকেশনস নাই ভালো, যে তাদের সব 180 কোন একটা কিছু পাবলিশ করবেন, আপনি পিএইচডি স্টুডেন্ট হিসাবে 18 কোটি লোকজন পিয়ার রিভিউ করে, বাংলাদেশ সেই জন্য হচ্ছে অন্যভাবে করে। এটা তো আসলে এর জন্যই মনে হয় হইতে পারে যে বাংলাদেশ বাঙালিরা তো এমনিতে এখন অন্য অনেক ক্ষেত্রেই খুবই ওই যে গুজব প্রবণ, মানে প্রবণ জাতি বলবো না, যে গুজব শুনলেই সেটা নিয়ে খুব ওরিড হয়ে পড়ে সবাই। পাশাপাশি এটাও হচ্ছে একটা বিষয় দাঁড়াচ্ছে, তো বিভিন্ন রাজনৈতিক দলগুলো এটাকে কি বলে এক্সপ্লয়েট করার চেষ্টা করছে, বা বিদেশি শক্তি তারাও এক্সপ্লয়েট করার চেষ্টা করছে মানুষকে, এই ধরনের ভুয়া খবর দিয়ে করার চেষ্টা করছে। তো এখন একই সাথে যতটা রিয়েল খবর আসতেছে, পাশাপাশি প্রচুর ভুয়া খবর আসতেছে। মানুষের মধ্যে ফেসবুকে দুই ধরনের খবর দেখেই কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝে উঠতে পারতেছে না, তারাও একটা এর মধ্যে আমার মনে হয় বিভ্রান্তির শিকার হয়ে পড়তেছে। এটা ঠিক। আর একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে, যে খবর যদি নিজের অ্যালাইনমেন্টে না থাকে, নিজের সাইডে না থাকে, দে আর অলওয়েজ গোনা ডিসবিলিভ ইট। সো আজকের অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে পরবর্তী এপিসোডে আবার আমরা ফিরে আসবো এই ধরনের কিছু সামাজিক পর্যবেক্ষণমূলক, বিশ্লেষণমূলক, সামাজিক এবং রাজনৈতিক এইসব বিষয় নিয়ে আলোচনা করে আমাদের মন্তব্য মতামত শেয়ার করার জন্য। আপনাদের যদি কোনো বিষয়ে কথা বলতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারে ইমেইলে, ফেসবুকে, বা হচ্ছে কমেন্টের মাধ্যমে।
অথবা আপনারা যদি চান আমরা কোনো বিষয় নিয়ে আলোচনা আলোচনা করি সেটা নিয়ে আমাদের জানাতে পারেন কমেন্ট করে এবং চেষ্টা করবেন আমাদের সাথে থাকার। আমরা চেষ্টা করবো আপনাদের সাথে এই ধরনের আলাপ আলোচনা তুলে আনতে। ধন্যবাদ সবাইকে এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকার আমন্ত্রণ রইল।